শুরুতেই আচ্ছা, শুরুতেই মানে জিজ্ঞাসা করছি যে আপনারা কি কেউ এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত কি না, বা যদি যুক্ত থাকেন তাহলে আপনাদের এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? দেখো, এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত বলতে আমি যেহেতু পেশায় একজন শিক্ষক, ফলে আমাকে আমি মানে এমন একটা সাবজেক্ট সেটা হচ্ছে লাইফ সায়েন্স। ফলে লাইফ সায়েন্সের সঙ্গে এখন যদি তুমি কারিকুলামটা দেখো, তার সিলেবাসের সঙ্গে মানে ক্লাস 9, 10, 11, 12 সবকটাতেই এনভায়রনমেন্ট কিন্তু একটা ইন্টিগ্রাল চ্যাপ্টারগুলো রয়েছে। এবং সেখানে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল সায়েন্সই করতে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্সটা আমাকে পড়াতে হবে। আর এছাড়া আমি নিজে ভীষণ ছোটোবেলা থেকে এই এনভায়রনমেন্ট সংক্রান্ত বিষয়গুলোতে ভীষণ ইন্টারেস্টেড ছিলাম। আমাদের একজন শিক্ষক ছিলেন আশিস মুখার্জি, তার দ্বারা আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম ছোটোবেলা থেকে, যার ফলে আজকেও আমার কিন্তু ভেতরে ওই এনভায়রনমেন্ট সংক্রান্ত কাজগুলো আমাকে খুব নাড়া দেয়। যদি আমি কিছু নাও করতে পারি কিন্তু খুব ভাবায়, দুটো লিখলাম, কি আমার ছাত্রদের কাছেই গিয়ে সেগুলো বললাম। আর সেই অর্থে অ্যাক্টিভিটিতে জার্নি বলতে খুব বেশি যে করেছি, মানে ধরো আমি এর আগে যে স্কুলে ছিলাম সেখানে কিছু কিছু কাজ আমি করেছি স্টুডেন্টদের নিয়ে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, আমি স্টুডেন্টদের নিয়ে গিয়েছিলাম, সেই স্টুডেন্ট অনেক বড় হয়ে গিয়েছে, তারা কেউ অধ্যাপক, কেউ কৃষক হয়েছে। তারা আমাকে খুব পছন্দ করতো আর কি। পরপর 2-3টে ব্যাচ করেছিলাম, যে ধরো নৈহাটিতে নিয়ে গিয়েছিলাম। মানে সেটা একটা প্রজেক্ট ওয়ার্ক কী ছিল, তখন আইসিএসসি অ্যাফিলিয়েটেড স্কুলে চাকরি করতাম। স্টুডেন্টরা মানে আমার ইন্টারেস্টিং হয়েছিল ওই নৈহাটি জুট মিল। সেই নৈহাটি জুট মিলে গিয়ে সেখানকার যে কর্মীদের সঙ্গে কথা বলে, যে ওই যেসব এফ্লুয়েন্সগুলো ফ্যাক্টরি থেকে গঙ্গায় এসে পড়ছে, সেই এফ্লুয়েন্সের কেমিক্যাল কম্পোজিশন কী, এবং সেই এফ্লুয়েন্সের কেমিক্যাল নেচার কী, এবং তার ফিজিক্যাল স্ট্যাটাসটাই কী। ধরো যে ধরো লিকুইড বেরিয়ে আসছে, সেটা কি গরম না সেটা ঠান্ডা জল, তার সঙ্গে কী কী রয়েছে, এগুলো ডিরেক্ট গঙ্গায় এসে পড়ছে একবার সরাসরি। তো সেখানে প্রথমে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছিলাম। তারপরে সেসব দিয়ে আমাদেরকে কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, কিছু স্টুডেন্টদের নিয়ে আমি একাই গিয়েছিলাম। তারপরে শেষ পর্যন্ত গঙ্গায় নেবে ওই একজন মাঝিকে ঠিক করে নৌকোয় করে ওই ধার দিয়ে গিয়ে আমরা ওইগুলো কালেকশন করছিলাম করে, তারপরে সেইগুলো থেকে যতদূর সম্ভব আমাদের যারা অধ্যাপক, কেমিস্ট্রির অধ্যাপক যারা ছিলেন, তারা ওই ওয়াটার স্যাম্পলগুলো দিয়েছিলাম, তারা স্টাডি করে, মানে আমার যারা অধ্যাপক ছিলেন সেই সময় কলেজে, তাদের সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে কেমিক্যাল কম্পোজিশন কী কী এবং সেটা কত দূর পর্যন্ত নদীকে ক্ষতি করছে, তোমার অ্যাকোয়াটিক হ্যাবিট্যাটকে ক্ষতি করছে, অ্যাকোয়াটিক ফ্লোরা, অ্যাকোয়াটিক ফনাকে ক্ষতি করছে, এবং ইন দ্য লং রান শেষ অবধি সেটা হিউম্যান বডিকে কীভাবে এফেক্ট করছে, ওটাই এইভাবে কাজগুলো করেছে। কিন্তু স্কুল স্টুডেন্ট যারা ধরুন 9, 10, 11, 12 এরকম একটা কাজ করেছিলাম। তারপরে ধরো আরেকটা করেছিলাম, এই যে সেটা টু সাম এক্সটেন্ট পুরোপুরি এনভায়রনমেন্টাল বলা যায় না, আবার খানিকটা কি বলাও যায়। আমাদের এখানে হরিজন পল্লী, এটা তার বছর 2 পরে তারপরে যে একটা ব্যাচ এসেছিল, তারাও খুব ইন্টারেস্টেড ছিল এনভায়রনমেন্ট, তাদেরকে নিয়ে একটা কাজ করেছিলাম। সেই ব্যাচটাকে নিয়ে সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যারা মূলত এই যে হরিজন যাদেরকে বলা হয়, এই হরিজন পল্লীতে গিয়ে ওরা যে এখানের ন্যাচারাল এনভায়রনমেন্ট বলবো না আসলে, ওরা যে এনভায়রনমেন্টে বাস করে, ওদের বাড়ির পরিবেশ থেকে আরম্ভ করে এবং সারাউন্ডিং এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের কন্ডিশনটা স্টাডি করা, মানে কতখানি আনহাইজিনিক কন্ডিশনে তারা বাস করে। এই টোটাল শহরের যত ওয়েস্ট সব হয়ে সলিড, লিকুইড সমস্ত রকম, এবং তার মধ্যেই তারা কোনো রকমের ধরুন টালির চাল কি একটা তখন আরও খারাপ অবস্থা ছিল। আমি অনেক বছর আগের কথা বলছি, ধরো এটা 2000 বলবো না, ওটা ধরো 1999, 2000 এরকম সময়, 1999, 2000, 2002, 2003 এরকম এই সময় করছিলাম। মানে আপ টু 2005 আমি এই জাতীয় কাজগুলো করেছিলাম। তা সেটাও স্টুডেন্টদের মধ্যে তারা কিন্তু
খুব ভালো প্রজেক্টটা করেছিল তারা, এবং আইসিএসসি বোর্ড তারা কিন্তু তাকে অ্যাপ্রিসিয়েট করেছিল কাজ করে, এবং তাদের কী কী ধরো সেখান থেকে ডিজিজগুলো হচ্ছে, এরকম একটা পরিবেশে থাকার কোন কোন সমস্যায় তারা পড়ছে, সেই সমস্যাগুলো তারা এবার কার কাছে সেসব কি জানাচ্ছে, তারা কি উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা মানে চিকিৎসার সুযোগ পাচ্ছে না পাচ্ছে না, এই সমস্ত স্টাডি করা, এবং তাদের অভিব্যক্তিটা কি, যে তারা কেন এরকম পরিবেশে থাকতে বাধ্য হচ্ছে, হ্যাঁ মানে কতদিন ধরে এবং কেন, এবং এর থেকে উত্তরণের কোনো বন্দোবস্ত তারা মানে তাদের কাছে কোনো অপশন আছে কিনা, তারা কিন্তু পরিষ্কার বলছে আমরা জানি না, আমাদের কিছু করার নেই, আমাদের এইভাবেই থাকতে হচ্ছে, মানে জেনারেশন একটা জেনারেশন তারা ওভাবে থাকছে। এবার আমরা ধরো তখন স্কুলে সবে একটা প্রাইভেট স্কুলে পড়াই, কিছু স্টুডেন্ট নিয়ে গিয়েছে, আমরা আর অপশান কী পাল্টা লড়াই দেবো, আমরা বলছি যে এই তথ্যগুলো তুলে দিতে পারি এই, হ্যাঁ যদিও এখন তুমি জিজ্ঞেস করো আমার কাছে সেই তথ্য আর নেই। হ্যাঁ, এরপরে আরেকটা কাজ করেছিলাম হচ্ছে আর্সেনিকের। আচ্ছা, আর্সেনিকের উপরে একটা খুব সিরিয়াস কাজ করেছিলাম। হ্যাঁ, মাটির তলা থেকে যে জল উঠছে, তখন যেহেতু তুমি জানো হয়তো যে আমাদের নদিয়া জেলা কিন্তু যে আর্সেনিক বেল্ট বলে, তার মধ্যে নদিয়া ডিস্ট্রিক্ট সেই বেল্টের মধ্যে পড়ে, এটা মাটির তলায় সাংঘাতিক রকমের আর্সেনিক রয়েছে। এবার এই আর্সেনিক প্রোন যে এরিয়াগুলো, সেই আর্সেনিক প্রোন এরিয়াগুলো থেকে আমরা ওয়াটার স্যাম্পল কালেকশন করেছিলাম। এই ওয়াটার স্যাম্পল যেখান যেখান থেকে কালেকশন করেছিলাম, সেই ওয়াটার স্যাম্পল সেই এরিয়ার মানুষজনকে কীভাবে এফেক্ট করছে, আর্সেনিকোসিসে তারা এফেক্টেড হচ্ছে কিনা, এবার তার কী রেমিডিয়াল মেজার্স আছে, সেই তথ্যগুলো কালেকশন করেছিলেন, এবং তখন আর্সেনিক নিয়ে সবে কাজ শুরু হয়েছে। এবার যেহেতু স্টুডেন্টদের নিয়ে কাজ, আর্সেনিকের তার কেমিক্যাল কম্পোজিশন থেকে আরম্ভ করে তার ডিটেল মানে তার জিওলজিক্যাল স্ট্যাটাস, মানে কী করে তার উৎপত্তি, কোথা থেকে আসছে, কেন হঠাৎ এখানে, হ্যাঁ গঙ্গা নদীতে বা গঙ্গার যে ট্রিবিউটারিজগুলো সেখানে কেন এত আসছে না, মাটির তলায় কেন এত আসছে না, কীভাবে, এই স্টাডিগুলোর পাশাপাশি এগুলো কিছুটা থিওরিটিক্যাল, তার পাশাপাশি হচ্ছে ওই জল স্টাডি করা, হ্যাঁ সেই জল স্টাডি করে, এবং ওই আর্সেনিকোসিস যারা আক্রান্ত তাদের ধরো হেলথ ক্লিনিকে তাদের গিয়ে তাদের সঙ্গে কথা বলা, যে মানে চিকিৎসক যারা তাদের সঙ্গে যে কী ধরনের রেমেডি পাওয়া আছে বা নেই, হ্যাঁ থাকলে কী করা সম্ভব, এইগুলো নিয়ে একটা ডেটা আমরা তৈরি করছিলাম, এটাও স্টুডেন্টদের নিয়েই করছিলাম। এরকম কিছু করছিলাম জার্নি যদি বলো, এরকম আমার স্কুল থেকেই সেই অর্থে যদি বলো অফিসিয়াল জার্নি সেই অর্থে, আর কি নিজের মতো করে যেখানে যা পেরেছি টুকটাক, হ্যাঁ ওই মানে ছোটোখাটো কাজ। পরবর্তীকালে আমি একটা ইয়ের সঙ্গে কাজ করেছিলাম কিছুদিন, আমাদের এখানে যে অঞ্জনা নদী আছে, এখন সাধারণ কৃষ্ণনগরের মানুষকে জিজ্ঞেস করলে অঞ্জনা নদী শব্দটা ব্যবহার করবে না, তারা দেখবে অঞ্জনা খাল বলবে, তারা এরকম বা কেউ কেউ আরও নিচে নেবে তাকে নালাও বলতে পারে, কারণ আসলে একটা নদী, এবং তার নির্দিষ্ট গতিপথ আছে, তার উৎস, তার ইয়ে তার পরিণতি মানে কোথায় গিয়ে সে মিট করছে, তার ম্যাপ আছে সমস্ত। এবার এই যে অঞ্জনা খালের ওপর যখন কনস্ট্রাকশন হচ্ছে, অঞ্জনা খাল ক্রমশ বুঝিয়ে তুমি বেসিক্যালির কাছে যদি যাও, তোমাকে নিয়ে দেখাতেও পারো, তা সেটা সালটা আমার ঠিক মনে সংকটটা কোনো সময় ওটা করছিল, কয়েকজনটা সংকট সালটা 2008। হ্যাঁ ওই সময় ওদের সঙ্গে আমি কাজ করেছিলাম, অঞ্জনা বাঁচাও কমিটি বলে একটা সংগঠন ছিল কৃষ্ণনগরে, তাদের সঙ্গে কাজ করেছিলাম, এবং কাজ করতে গিয়ে দেখেছিলাম যে আসলে এই অঞ্জনা খাল এই যে বুঝিয়ে ফেলার কাজটা যে হলো, বিশেষ করে শহরের মধ্যে, তখন যে ডেটা কালেকশনগুলো হয়েছিল অদ্ভুতভাবে, এই যে এটা যে একটা নদী ছিল, মানে শহরের মধ্যে যে যে অংশগুলো, এইটাকে না সম্পূর্ণ বিএলআরও অফিস থেকে গিয়ে জমির চরিত্র বদল করে, এটা নদীর বদলে ওটা যে বাস্তু জমি দেখিয়ে, মানে তখন যারা এই যে করাপ্টেড বিএলআরও ছিল, হ্যাঁ তারা এই কাজগুলো কিন্তু করেছিল সমস্ত, তারপরেই সেখানে ওই ভেতরে বিল্ডিং শুরু করলো, নদী বুঝিয়ে আজকে অন্তত কৃষ্ণনগরের মধ্যে অঞ্জনার যে অংশটুকু সেটা থেকে প্রায় কিছুই অস্তিত্ব নেই, এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আর এটার এফেক্ট বোঝা গেল হচ্ছে 2000 সালের বন্যায়, যে কৃষ্ণনগরবাসী যে ভয়াবহ বন্যার সম্মুখীন হলো, এর কারণ কিন্তু অঞ্জনা বুঝে। হ্যাঁ ফলে 2000 সালে এই যে অঞ্জনা বন্ধ হয়ে যাওয়ার ইফেক্টটা মানুষ বুঝলো, মানুষকে আমরা বোঝালাম, কিন্তু
একটা জিনিস আমি আজ পর্যন্ত যত এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে গিয়ে আমার যা মনে হয়েছে, পরবর্তীকালে জলঙ্গি নদী সমাজ সেটা অনেক রিসেন্ট ফেজে তৈরি হয়েছে। সেই জলঙ্গি নদী সমাজে কিছু কাজ করেছি আমি। এখানে যে ধরো নদী যে উপরে যে ব্রিজ তৈরি হয়েছে, আমি তো এটা বারবার সব জায়গায় বলি, সেই স্ট্রিট কর্নারিং হোক বা লেখাতেই হোক বা ছাত্রদের সঙ্গে, যে ধরো সেই সময় হাওড়া ব্রিজ তৈরি করেছিল ব্রিটিশরা। এটা ঘটনা যে মানে ব্রিটিশ কলোনিতে আমরা আজও রয়েছি, বিভিন্নভাবে রয়েছি কলোনিয়াল স্ট্রাকচারে, কিন্তু যেগুলো অন্তত ওদের নিজেদের প্রয়োজনীয় হয়তো ওরা করেছিল। যে ভালো থেকে ভালো বলতে যেতে আমাকে, যে হাওড়া ব্রিজ তুমি খেয়াল করে দেখবে যে নদীকে কোনো রকম ডিস্টার্ব না করেও যে একটা ব্রিজ বানানো যায়, যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা আদর্শ উদাহরণ বলে দেখাতে পারি। হ্যাঁ, যে ডেভেলপমেন্টের কাজও হলো, কিন্তু জেলাকে যুক্ত করা হলো, কিন্তু উইদাউট ডিস্টার্বিং দ্য রিভার। হ্যাঁ, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা আইডিয়াল এক্সাম্পল। কিন্তু তারপরে আমি দেখেছি কোথাও কোনো ব্রিজ, সে মানে যত ছোট নদীই হোক, সেখানে কিন্তু সেই বিরাট পিলার গেঁথে সেখানে কিন্তু নদীগুলো যে স্রোত, সেই স্রোত কিন্তু অবস্ট্রাক্ট করা হচ্ছে। এবং তার ফলে ন্যাচারালি কী হচ্ছে, নদীগুলোর নিচে ফ্লো যখনই শেষ হয়ে যাচ্ছে, তখন ন্যাচারালি তোমার গলি আটকে যাচ্ছে, যার ফলে নদীর ডেপ কমে যাচ্ছে, যার ফলে একটা সময় নদীগুলো শেষ হয়ে যাচ্ছে। এটা গেল নদীর স্রোত আটকানোর একটা কারণ। আর দ্বিতীয় যে এত ব্রিজ, এত তৈরি হচ্ছে ওই যে পিলার গেঁথে, যারা এই কাজগুলো করছে তারা ওই যে কংক্রিট ডেব্রিজ যেগুলো বলা হয়, সেই ডেব্রিজগুলো তো ফেলে রেখে চলে যাচ্ছে তারা। এটা নিয়েই আমাদের কিন্তু জলঙ্গি সমাজের প্রথম কাজটা শুরু হয়। এবং সেখানে আমরা ধারাবাহিক লড়াই করে ওই তোমার হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে কন্টিনিউয়াস স্ট্রাগলে গিয়ে সবটা পারিনি, কিছুটা অন্তত ড্রেজিং করে ওই কংক্রিট ডেব্রিজ আমরা রিমুভ করতে পেরেছি, সবটা পারিনি। ওটা এখনও ওই অবস্থাতেই পড়ে রয়েছে। তারপর তো সরকার চেঞ্জ হয়েছে, আমরা চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত পারিনি। প্রতি বছর একটা বিশেষ সময় বর্ষাকালের আগে আগে এই জলঙ্গি নদীতে তোমার একটা কালো, একদম কালো জলের স্রোত একটা আসে, একদম জাস্ট ব্ল্যাক, ঘন কালো বলতে যাবো। কিন্তু আজ পর্যন্ত সেটার কোনো উৎস আমরা খুঁজে পাইনি, কিন্তু প্রতি বছর আসে। এবার এই কালো জলটা যখন আসে, এটা নিয়ে না নানা মত আছে। কেউ বলে যে এই যে পাট চাষিরা, তারা পাট জাগ দেয়, এই পাট জাগ দেওয়ার কারণেই নাকি এই নদীতে ওই জলটা আসে। নদীর জলে তারা পাট জাগ দেয়, বর্ষা যেবার কম হয় তখন নদীতে জাগ দেয়, যার ফলে তখন ওই পাট পচানোর ফলে যেটা, এটা কিন্তু একটা মত, এটা খুব এস্টাবলিশড মত আমি বলছি। আবার আরেকটা নদীর এই কালো জলের আরেকটা মত আছে, আরেকটা ওপিনিয়ন, সেটা হচ্ছে তোমার প্রবাসী সুগার মিলে ওখানে যে তোমার এফ্লুয়েন্স, সেই এফ্লুয়েন্সগুলো নদীতে পড়ার ফলে গঙ্গা বাহিত হয়ে সেটা জলঙ্গিতে আসছে। এটা আর অনেকটা লাগে সুতির খাল, যে সুতির খাল, আর অনেকটা লাগে যখন আমি ছাত্র ছিলাম তখন ওই যে বললাম আশিস মুখার্জির নামটা আমি প্রথমে করেছি, ওনার সঙ্গে কয়েকটা জায়গায় আমরা ঘুরতে গেছিলাম, মানে এইগুলো দেখার জন্য। উনি তখন, আমি আর জানি আমরা আছি কিনা, উনি বলেছিলেন যে বাংলাদেশে আসলে জলঙ্গির সঙ্গে তো বাংলাদেশের ভীষণ কাছাকাছি যোগাযোগ থাকে, যে বাংলাদেশে একটি ফ্যাক্টরি আছে যার নাম হচ্ছে কেশোরাম রেয়ন ফ্যাক্টরি। এই কেশোরাম রেয়নের রেয়ন ফ্যাক্টরি, সেখান থেকে যে তোমার যে এফ্লুয়েন্স সুয়েজ যেগুলো আসে, যেগুলো ফেলা হয়, সেইটার কারণে নাকি এই কালো জল। এবং এর ফলে প্রতি বছর আমরা দেখি নদীতে প্রচুর মাছ মারা যায়, মাছ ভেসে ওঠে এরকম প্রতি বছর জলঙ্গি। মানে জলঙ্গি একটা সময় না, ছোটোবেলায় আমরা দেখেছি, হ্যাঁ এটা অবশ্য কারণ আমাদের চেয়ে আরও সিনিয়র, মানে আমি নিজে চোখেও দেখেছি এই জলঙ্গিতে কিন্তু যেটা পৃথিবীর সবচেয়ে ধরো তোমার এক্সটিংক্ট স্পিসিস যেগুলোকে বলা হয় যে প্রথম 5টার মধ্যে, সেটা একটা গ্যাঞ্জেরিক ডলফিন। এই গ্যাঞ্জেরিক ডলফিন আমরা নিজে চোখে দেখেছি এই জলঙ্গিতে, আমি দেখেছি, অনেক দেখেছি, এটাকে যেমন বাংলায় শুশুক বলা হয়, কিন্তু এটা স্পেসিফিক গ্যাঞ্জেরিক ডলফিন, কিন্তু এটা অন্য কোথাও পাওয়া যাবে না, শুধু গঙ্গাতেই পাওয়া যাবে। এটা ভীষণ রকমের এন্ডেমিক, মানে গঙ্গা এবং তার অন্যান্য ট্রিবিউটারিজগুলোর মধ্যেই কিছু কিছু পাওয়া যায়। যাই হোক, সেটা কিন্তু প্রায় কেন নেই। আর আরেকটা জিনিস সেটা আমরা করেছিলাম, সেটা আমার সঙ্গে তোমার স্যারও ছিলেন। সকালবেলা আমরা একদিনকে ঠিক করলাম যে যাদবপুরে আমরা যাবো এনভায়রনমেন্টাল
সায়েন্সের ডিপার্টমেন্টে এই জলের এই কালো জল কোত্থেকে আসছে, কেমিক্যাল কম্পোজিশনটা জানা, তাহলে যদি সেই রূপ সূত্র ধরে আমরা অন্তত এগোতে পারি। তা আমরা কিন্তু আমি জলের স্যাম্পল আমরা কালেকশন করেছিলাম, করে আমি কিন্তু কলকাতায় নিয়ে গিয়েছিলাম, ইয়েও ছিল, কবিতাও ছিল আমার সঙ্গে, এবং সেটা ভিও এসেছিলাম, তারা কিছুদিন পর সেই রেজাল্টও দিয়েছিল। সেই রেজাল্টটাও এখনও খুঁজলে পাওয়া যেতেও পারে, কিন্তু ওরা বলেছিল যে একটা মানে ওটাকে পার্মানেন্ট ওই যে প্রিন্ট করে ওরা দেবে, তার জন্য একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে জমা করতে হবে, এইসব এটার জন্য করা হয়নি। কিন্তু ওরা ইয়েতে অনলাইনে আমাকে পাঠিয়ে দিয়েছিল সেই রিপোর্টটা, কিন্তু সেই রিপোর্টটা থেকে আমরা খুব কিছু পাইনি। কারণ এমন একটা ঘটনাটা হয়েছিল, সেটা হচ্ছে যেদিনকে আমি ভাবলাম যে না কালকে যাবো, ধরো আজকে ভাবলাম যে না কালকে যেতেই যাবে, এরকম রোদ পড়ে থাকছে একটা যাবো, ঠিক সেই দিন রাত্রি থেকে এত বৃষ্টি, সেই কালো জল কিন্তু অনেকটাই ভালো হয়ে গেল, যার ফলে তবুও আমি সেই বৃষ্টির মধ্যে গিয়ে ভোরবেলা যতটুকু পানি কালেকশন করে সেটাকে যেভাবে প্রিজারভেটিভ দিয়ে নিয়ে নিয়ে গিয়েছি। তাও এখন সেটার কারণে কিনা জানি না, নাকি সত্যি ওখান থেকে কিছু বেরোয়নি, তারা বের করতে পারেননি, মানে খুব মানে এটাকে খুব সামনে এনে বলার মতো তেমন কিছু আমি অন্তত পাই। আর আরেকটা বলি, সেটা হচ্ছে এখানকার অধিকাংশ পুকুর বুঝিয়ে, খাল বুঝিয়ে বাড়ি তৈরি করা, এটা তো সারা পশ্চিমবঙ্গের একটা প্রবণতা। এটা আমি মনে করি যে যখন কোনো একটা দেশে বা কোনো একটা রাজ্যে অন্য কোনো তোমার মানুষের বেঁচে থাকার উপায় যখন তৈরি হয় না, অন্য কোনো ধরো ইকো ফ্রেন্ডলি হোক আর যেরকম কোনো কলকারখানা বা থাকে না, তখন কী করে থাকে একমাত্র আয়ের উৎস যেটা আবাসন পর্যন্ত, এই ফ্ল্যাট তৈরি করা। তা ফ্ল্যাট তৈরি করতে গেলে তোমার কী লাগবে, ইট লাগবে, ইয়ে লাগবে, সিমেন্ট লাগবে, মাটি লাগবে, এইসব তো লাগবে। সেই জন্য নদীর মাটি চুরি হবে এনতা আসে, নদীর মাটি যেমন একদিকে চুরি হবে তেমনি সেই মাটি দিয়ে ইট তৈরি হবে। এবার এই লড়াইটা এত বড় লড়াই এগেনস্ট দ্য স্টেট, এটা আমাদের মতো এরকম ছোটো অর্গানাইজেশনের পক্ষে বা কোনো এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট যারা, এদের পক্ষে এই লড়াই প্রায় সম্ভব নয়। মানে হয় তোমাকে একদম সশস্ত্র লড়াই করতে হবে, একদম নিজের জীবন বিপন্ন করে, আর না হলে তোমাকে মেনে নিতে হবে। এই দুটোর বাইরে মাঝে কোনো অপশান নেই। এটা একটা এমন, কারণ তারা ভয়ঙ্কর ক্ষমতাশালী, যেমন অর্থশালী এবং তাদের পেছনে রাষ্ট্রসেবা, এবং তারা আবাসন প্রকল্প করছে, আবাসন হবে করতে গিয়ে সে তো আর মাটির বাড়ি বানাচ্ছে না বা চালা বানাচ্ছে, সেরকম পাকা বাড়ি বানাচ্ছে। এইটা একটা, আর একটা খুব বড়ো সমস্যা। আর লাস্ট যেটা বলে শেষ করবো, সেটা হচ্ছে আমি দেখেছি বহু ক্ষেত্রে নদী, জল বা যে কোনো ওয়াটার বডি, সোয়াম্প হতে পারে, সেটা এগুলো শেষ হয়ে যাওয়ার পেছনে না আরেকটা কারণ হচ্ছে ইউট্রফিকেশন। এই ইউট্রফিকেশনটা খুব বড় ফ্যাক্টর। ইউট্রফিকেশনটা তুমি যদি এক্সাক্ট বাংলা করো, সেটা হচ্ছে বলা হয় অতিপুষ্টি। মানে ধরো একটা নদী, একটা ওয়াটার বডি, যে কোনো নদী হতে পারে, পুকুর হতে পারে, খাল, বিল, সোয়াম্প, যাই হোক। ধরো যাক কোনো একটা এগ্রিকালচারাল ফিল্ড, তার পাশে রয়েছে এগ্রিকালচারাল ফিল্ড, কিংবা ধরো এরকম অনেক কৃষ্ণনগরের মতো একটা শহর, হ্যাঁ, বা কোনো একটা গ্রাম থেকে অতটা হয় না, মেনলি শহর অথবা এগ্রিকালচারাল মানে তোমার ফিল্ড যদি থাকে সেই ক্ষেত্রে। এবার এই এগ্রিকালচারাল ফিল্ডে সেখানে প্রতিদিন বা তোমার এই যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজার, তোমার কেমিক্যাল তোমার উইডিসাইডস, কেমিক্যাল পেস্টিসাইডস, কেমিক্যাল ইনসেকটিসাইডস, এগুলো ব্যবহার করা হচ্ছে। এবার এইগুলো যখন ব্যবহার করা হচ্ছে, সেইগুলো না এই এগ্রিকালচারাল ফিল্ড থেকে ধরো বৃষ্টি হলো, সেই বৃষ্টির ফলে যেটা হয় ওটা ধুয়ে ওই কাছাকাছি যে ওয়াটার বডিস, সেই ওয়াটার বডিসে চলে আসে। এর ফলে যেটা হয় প্রথমে, ওর মধ্যে কী থাকে, ধরো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওর মধ্যে থাকে নাইট্রোজেন, ওর মধ্যে থাকে পটাশিয়াম, ওর মধ্যে থাকে সালফার, হ্যাঁ, ওর মধ্যে থাকে মানে ফসফরাস। মূলত দেখবে যে সারটা ব্যবহার করা হয় এনপিকে সার, যে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম, এনপিকে, এইগুলো কিন্তু ইনিশিয়ালি যে কোনো এনভায়রনমেন্টে এই এলিমেন্টগুলো, এই মৌলিক পদার্থগুলো যে কোনো তোমার মানে গাছপালার ক্ষেত্রে দারুণ তাদের গ্রোথ হতে সাহায্য করে। দারুণ
এইবার যেটা হয় সেটা হচ্ছে ধরো এটা ধুয়ে নদীর মধ্যে কি পুকুরের মধ্যে কি জলাশয়ের মধ্যে চলে যাচ্ছে। এবার তখন অ্যাব্রাপ্টলি সেটা খুব দ্রুত অ্যাকোয়াটিক ফ্লোরা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। অ্যাকোয়াটিক ফ্লোরা খুব ফাস্ট গ্রোথ হচ্ছে। এই অ্যাকোয়াটিক ফ্লোরা যখন খুব ফাস্ট গ্রোথ হচ্ছে, ফ্লোরা মানে গাছপালা, কিন্তু জলজ গাছপালা বাড়ছে প্রচণ্ড দ্রুত হারে, যা স্বাভাবিক ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাড়ছে। ওই জন্য অতি পুষ্টি বললাম, তাহলে দ্রুত বাড়ছে। এই দ্রুত যেই গাছপালা বাড়বে, এবার তুমি যদি ন্যাচারাল গ্রেজিং ইকোসিস্টেমকে খেয়াল করো, সেখানে দেখবে যে মানে তাহলে ওই যে একদম উৎপাদন প্রডিউসার তাহলে গ্রিন প্ল্যান্টস, তাহলে তার উপর দাঁড়িয়ে আছে বিভিন্ন যে ট্রফিক লেভেলে তারা যে কনজিউমারগুলো যারা তারা থেকে ফার্স্ট অর্ডার কনজিউমার, সেকেন্ড অর্ডার কনজিউমার, থার্ড অর্ডার দিয়ে লাস্টে ফাইনালি টারশিয়ারি কনজিউমার। এইবার যেটা হচ্ছে ওই যে গাছ প্রচণ্ড বেড়ে গেল, তাহলে এবার ধরো জলজ প্রাণী, তাহলে যে প্রাণীগুলো জলজ প্রাণী অ্যাকোয়াটিক ফনা, যারা ওই গাছটাই তাদের খাবার, তাদের সংখ্যা ন্যাচারালি বেড়ে যাবে, খাবার বেশি তারাও বাড়বে। এইবার তাদেরকে যারা খেয়ে বেঁচে থাকে তার উপরের অর্ডারে ট্রফিক লেভেলে যারা আছে তাদের সংখ্যাও বাড়বে। এবার ক্রমশ বাড়তে বাড়তে একটা পর্যায়ে চলে আসে যখন মানে এই টোটাল এই নতুন একটা মানে মাইনর ইকোসিস্টেম তৈরি হয় ওই বড় ইকোসিস্টেমের মধ্যে। ওই ধরো ওই বড় জলাশয়টার মধ্যে একটা এলাকায় একটা মাইনর ইকোসিস্টেম তৈরি, ছোট বলো তো। এইবার কী হয়, তোমার সঙ্গে সঙ্গে এরা এই যে অ্যানিমালসগুলো এরা এক অক্সিজেন কনজিউম করে, একটু দাঁড়া হয় মাঝখানে, এরা অক্সিজেন কনজিউম করে প্রত্যেকে ওয়াটার বডিজ থেকে আমাদের অ্যাকোয়াটিক। এই অক্সিজেন র্যাপিড হারে কনজিউম করতে করতে যেটা হয় বিওডি কিন্তু বেড়ে যায়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়তে শুরু করে জলে। এইবার একটা সময় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন কিন্তু আর তাদের পক্ষে বাঁচা সম্ভব হয় না। এইবার তাদের মৃত্যু শুরু হয় এবং মৃত্যুটা খুব দ্রুত হতে থাকে। এই মৃত্যু যখন শুরু হয় তখন কিন্তু এবার টোটাল ওই মাইনর ইকোসিস্টেমটা পুরো ধ্বংস, মানে প্রাণীগুলো মরছে, গাছগুলো মরছে, সকলেই মরছে, মরে মাটিতে জলের তলায় তারা কিন্তু সব জমা হচ্ছে। এই যে মাটির তলায় জমা হচ্ছে, এবার দু ধরনের ডিকম্পোজার আছে যারা পচা। এই ডিকম্পোজারদের মধ্যে একদল থাকে প্রথম অবস্থায় যারা আসে তারা কিন্তু অক্সিজেনকে ব্যবহার করে। প্রথম অবস্থায় যে ডিকম্পোজাররা আসে তারা ওই যেটুকু অক্সিজেন জলের মধ্যে রয়েছে ওই অক্সিজেনকে ব্যবহার করে তারা ডিকম্পোজিশনটা শুরু করে। এরপরে সেই অক্সিজেনটাও যখন পুরোপুরি ব্যবহার হয়ে ইউটিলাইজড হয়ে যাওয়ার পরে এবার অক্সিজেন নেই, এইবার কাজ শুরু হয় অ্যানারোবিক ডিকম্পোজিশন। অ্যানারোবিক ডিকম্পোজিশন মানে যে ব্যাকটেরিয়ারা, ধরো সালফার ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, এরা এসে হাজির হয়। এরা অ্যানারোবিক ডিকম্পোজিশন শুরু করে, মানে যে ব্যাকটেরিয়ারা অক্সিজেনের অনুপস্থিতিতে এই পচন কার্যটা করাতে পারে। ঠিক আছে, এটা যখন করে তখন একটা ফাউল স্মেল তৈরি হয়। ফাউল স্মেল ওইটা থেকে বোঝা যায় যে কোনো একটা ওয়াটার বডি যে ইউট্রফিকেশন শুরু হয়েছে না হয় না, ওই ফাউল স্মেল থেকে। আর তখন বিওডি তুমি টেস্ট করলেই বুঝতে পারবে। এই ডিকম্পোজিশন, এই অ্যানারোবিক ডিকম্পোজিশনকে না বলা হয় পাট্রিফ্যাকশন। মানে পাট্রিফ্যাকশন মানে পচন, আর বাংলায় শটন, এই দুটো শব্দ আছে। ধরো কোনো একটা জিনিস পচে গেলে তার থেকে সবসময় কিন্তু কোনো ফাউল স্মেল, কোনো গন্ধ কিন্তু নাও বেরোতে পারে, বেরোবে। যতক্ষণ না বেরোচ্ছে বুঝতে হবে ওটা কিন্তু মানে অক্সিজেনের উপস্থিতিতে ডিকম্পোজিশন হচ্ছে। আর যখন দেখবে সেটা থেকে ফাউল স্মেল বেরোচ্ছে তখন বুঝতে পারবে অ্যানারোবিক ডিকম্পোজিশন হচ্ছে। অ্যানারোবিক ডিকম্পোজিশন তখন কিন্তু ওটা ওই শটন, ঠিক আছে, ওটা পচন নয়, পাট্রিফ্যাকশন। এবার এই যে জলের মধ্যে পাট্রিফ্যাকশন শুরু হলো, এবার যারা যে ব্যাকটেরিয়াগুলো প্রথমে যেটুকু অক্সিজেন পড়েছিল সেটুকুও নিয়ে ফেলেছে, আর জলে কিচ্ছু নেই। এইবার সেই ওয়াটার বডিসটা না লাইফলেস একটা ওয়াটার বডি, প্রাণহীন, না গাছ না প্রাণী, কেউ নেই। এরকম একটা ভয়াবহ অবস্থা সমস্ত জায়গায়। এগ্রিকালচারাল ফিল্ডের পাশে যে জলাশয় তারা নষ্ট হচ্ছে, আমাদের যে কোনো টাউনশিপের পাশে যে জলাশয় তারা নষ্ট হচ্ছে। ধরো শহর থেকে যে জলগুলো ফেলা হচ্ছে, ধরো যে সুয়েজ সিস্টেম করা হচ্ছে, সেখানে তো তোমার গৃহস্থালির জিনিস যা, এখানে যে যদি কলকারখানাও থেকে থাকে ছোটোখাটো, তার থেকে তো সমস্ত ওই জল তো যাচ্ছে সারাক্ষণ, ওই জলই তো যাচ্ছে।
ডিকম্পোজিশন তো ঘটছে। তাহলে ওগুলো প্রাথমিক অবস্থায় কিন্তু অ্যাকোয়াটিক ফ্লোরাকে বাড়তে সাহায্য করবে, তারপরে কিন্তু অ্যাকোয়াটিক ফনা তাকে ঘিরে আসবে, তৈরি হবে, তারপরে কিন্তু সকলের ডেথ হবে। এটাতে কিন্তু সাংঘাতিক রকমের একটা ক্ষতি হচ্ছে। কিন্তু এইটা না মানুষ এত এটা সম্পর্কে কনসার্ন নয়, বাট বোঝানোই খুব মুশকিল হয়, একদম একাডেমিক লেভেলের বিষয়টা। সে মনে করে আমি আর ফেললাম, তাতে আর কী হলো। আর হচ্ছে এই প্লাস্টিক, এই যে ন্যানো প্লাস্টিক, তার যে বায়োমাস কী পরিমাণে বাড়ছে কেউ ভাবতেই পারছে না। সয়েলের মধ্যে একটা প্লাস্টিক, এই যে একটা দেবে চালু কথা আছে যে 0.5 মাইক্রোমিটারের বেশি যদি মোটা হয় তাহলে সেই প্লাস্টিক ব্যবহার করা যাবে। এই প্লাস্টিকগুলো হচ্ছে ক্ষতিকর, এইগুলো ব্যবহার করা যাবে। এটা একদম মিসকনসেপশন তৈরি করা হয়েছে। কোনো প্লাস্টিকই তোমার ইয়ে হয় না, ডিকম্পোজিশন হয় না, এটা প্রথম আগে মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনি যে বললেন যে মানে এই যে এক মিনিট বলি, কোনো প্লাস্টিকে ডিকম্পোজিশন হয় না। এবার কেন বলা হয়, তবু আমি একটু কমাতে চাইছি বিষয়টাকে। সেটা হচ্ছে যে তুমি যখন মোটা প্লাস্টিক, একটা বালতি তুমি কিনেছো প্লাস্টিকের, তুমি কিন্তু বালতি নিয়ে জল রোদ ছেড়ে ব্যবহার করছো, তুমি একদিনের জন্য ব্যবহার করছো না, এটা তোমার কাজ হয়ে গেলে তুমি ফেলবে। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ওটাতে কিছুটা কমবে, সেই জন্য বলা হয় যে তুমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করো না, মোটা জিনিস করো যেটা তুমি অনেক দিন ধরে ব্যবহার করতে পারো, তাহলে তুমি অন্তত এনভায়রনমেন্টে ফেলবে কম। কিন্তু তার মানে এইটা নয় যে ডিকম্পোজিশন হবে না, মানে হবে, কোনো প্লাস্টিকের ডিকম্পোজিশন হয় না, এটা প্রথম আগে বুঝতে হবে। এই একটা ফ্র্যাগমেন্টসটাই হয়ে গেছে কিন্তু মানুষ, আমরা প্লাস্টিক ছাড়া বাঁচতে পারছি না, অথচ বুঝতে পারছি যে প্লাস্টিক কিন্তু আমাদের রাস্তাতে গিলে ফেলছে। এটা ভয়ঙ্কর। তুমি আমি আজকে সুস্থ লোক মনে হচ্ছে, কালকে তোমার ক্যান্সার ধরা পড়বে না কেউ জানে না, কারণ তোমার খাবারের সঙ্গে ন্যানো প্লাস্টিক যাচ্ছে না তুমি জানোই না। প্রতিদিন প্রতি মুহূর্তে এই যে কাপটা দিলে এর বাইরে এই যে ল্যামিনেশন টাইপের জিনিসটা করা আছে, এই গরমের সঙ্গে যাচ্ছে, এবার উপায় নেই, তাহলে আমাকে প্রত্যেকে কাঁচের গ্লাস নিয়ে আসতে হবে এরকম করে। কিন্তু এই কাজগুলো আমরা করছি না বলেই আসলে একটা ফ্যাক্টর, একটা ঘটনা। আর এত এনগেজমেন্ট মানুষের হয়ে গেছে, যারা একটু মানে ধরো একটু কনসাস বিষয়গুলো নিজে বলবে, তাদের এত অন্যদিকে বারবার এনগেজ করে দেওয়া হচ্ছে যে তারা অবসর পাচ্ছে না। এটা কারণ এক সমস্যা। আর কিন্তু সাধারণ মানুষ না, আমি কথা বলেছি বহুদিন এই প্লাস্টিক নিয়ে বাজারে আজকেও ঝামেলা হয়েছে। আরে মনে ছাড়ুন তো, আজকের দিনে আজকের দিনটা বেছে নিই, মানুষের ফিলোসফি হচ্ছে আমি আজকের দিনটা বেছে নিই, কালকে দেখা যাবে। এইটা মূল সমস্যা। এনভায়রনমেন্ট নিয়ে আন্দোলনই বলো বা এনভায়রনমেন্ট নিয়ে সচেতনতাই বলো, এইটার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা আজকে তো বেছে নিলাম, কালকে দেখা যাবে। এটা যেহেতু ধীরে 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 ব্যাপারটা হয়, লোক বুঝতে পারে না। দুম করে তোমার বাড়ির ছাদটা ভেঙে পড়লো, বুঝতে পারবে 10 লোক মরে গেল, কি সাংঘাতিক আগুন লেগে গেল, তো ধীরে 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 কেন বুঝতে পারছে। এই হচ্ছে মূল প্রবলেমটাও এখানে। মানুষ সচেতন নয়, মানুষ বললে হ্যাঁ ঠিক আছে, তারই ছেলে মেয়ে হয়তো স্কুলে পড়ে, ওই জিনিসটাই পড়ে, সে ভিতরে নেয় না। ন্যায় হচ্ছে শুধু ওইটাই, আজকের দিনটা তো বেছে নিলাম, এই হচ্ছে।